এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবার একেবারে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে একেবারে সরাসরি প্রশ্ন রাখবো। সেই প্রশ্নটি হলো যে এবার প্রত্যেকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের দোরগোড়ায় কি নিয়ে যাবে, অর্থাৎ কোন বিষয়কে সামনে রেখে তারা সাধারণ মানুষের কাছে ভোট চাইবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের চেষ্টা করবে। আর সেক্ষেত্রে আমি বিজেপিকে দিয়ে শুরু করব, তার কারণ এই লোকসভা কেন্দ্রে 19-এর নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করেছিল, অর্থাৎ পদ্ম ফুটেছিল এই লোকসভা কেন্দ্রে। সেক্ষেত্রে বিজেপির কাছে প্রথম প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন, সাধারণ মানুষের কাছে কি নিয়ে যাবেন এই লোকসভা নির্বাচনের সামনে রেখে? দেখেন, আমরা সর্বভারতীয় দল, আমরা ভারতবর্ষকে একটা বিশ্বের সেরা জায়গায় নিয়ে এসেছি। আমাদের নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী, উনি এমন একটা ভাবধারাতে ভারতবর্ষকে নিয়ে এসেছেন, আমাদের আর কোনোভাবে আমাদের বলতে হয় না, অর্থাৎ বলতে চাইছেন উন্নয়নকে হাতিয়ার করে মানুষের ডেভেলপমেন্ট। আমরা দেখেন, আমাদের পরিচয় দিতে হয় না যে আমরা কি নিয়ে যাব, মানুষের কাছে যাব। আমি একটু বামেদের কাছে আসার চেষ্টা করব। আপনারা কি নিয়ে যাবেন? আপনারা কি নিয়ে যাবেন সাধারণ মানুষের দোরগোড়ায়? বিজেপির হচ্ছে কর্পোরেট বিকাশ, আর আমরা বলছি হচ্ছে কৃষকের ফসলের ন্যায্য মূল্য চাই, শ্রমিকের অধিকার চাই। নরেন্দ্র মোদীরা শ্রমিকের অধিকার তুলে দিচ্ছে কর্পোরেটদের হাতে, শ্রম আইন তৈরি করে শ্রমিক পেশনের জায়গা তৈরি করছে। কৃষকের কৃষি পণ্যের এখনো পর্যন্ত এমএসপি ঘোষণা হয়নি। তৃণমূল কি নিয়ে যাবে? আমি একবারে তৃণমূলের কাছে প্রশ্ন রাখবো, আপনারা কি নিয়ে যাবেন? একদম পরিষ্কার প্রশ্ন, ছোট্ট করে উত্তর, আপনারা কি নিয়ে যাবেন? বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকে মৃত্যু অবধি একটা বাংলার মানুষের জন্য যে সমস্ত উন্নয়ন প্রকল্প করেছে, তার জন্য আর কোনো কথা লাগে না। উন্নয়নের নিয়েই আমাদের তৃণমূলের কোথাও গিয়ে মনে হয় না ভোট চাইতে গেলে, আপনার কাছে একটি প্রশ্ন, কোথাও গিয়ে মনে হয় ভোট চাইতে গেলে সন্দেশখালীর ইস্যুতে আপনাদের প্রশ্নের মুখে পড়তে হবে। মানুষের সন্দেশখালীর বিষয়টা মাথা ব্যথা নাই, উন্নয়নটা সন্দেশখালী মাথা ব্যথা নয়, এ কথা বলছেন তৃণমূলের নেতারা। তাহলে সন্দেশখালীর ঘটনা কি একেবারে ছোট ঘটনা? কি বলবেন? সন্দেশখালী মাথা ব্যথার কারণ নয়, তৃণমূল বলছে, তাহলে সন্দেশখালী কি একেবারে ছোট ঘটনা? তৃণমূলদের চরিত্র আপনারা দেখে গেছেন সন্দেশখালীতে, তাই ওনারা চরিত্র ঢাকানোর জন্য আজকে ওনারা সন্দেশখালী ফ্যাক্টর মনে করছেন না। সেটা তৃণমূল বলছে সন্দেশখালী কোনো ফ্যাক্টর করবে না, কি বলবেন? তৃণমূলের সন্দেশখালী আর বিজেপির খেড়ি, ওখানে হচ্ছে কৃষকের উপর গাড়ি চালিয়ে দিছে বিজেপির মন্ত্রীপুত্র। বিজেপিকেও কিছুটা চাপে পড়তে হবে। তবে এই রাজ্যের যদি কথা বলি, এই রাজ্যের যে 42টি লোকসভা কেন্দ্র আছে, সেই 42টি লোকসভা কেন্দ্র নিয়ে যখন একেবারে ব্যালটে যুদ্ধ হবে, সে সময় কিন্তু সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে জবাবদিহি করতে হবে। সেটা কিন্তু একদিকে যেমন বামেরা বলছে, তেমনই কিন্তু বিজেপিও দাবি করছে। আমি আবারও যাব আপনাদের কাছে একটি প্রশ্ন রাখবো। আপনারা বলছেন এই ঘটনা কোনো ফ্যাক্টর না, সন্দেশখালী ঘটনা ফ্যাক্টর না, কেন ফ্যাক্টর? সাজানো, টোটালটাই সাজানো বলবো। আপনাকে যদি দেখতে ইয়েতে যেতে, হাতরাসে যেতে হবে, আপনাকে মণিপুরে যেতে হবে। সন্দেশখালী একেবারে সাজানো, বিজেপি সাজানো গল্প। সন্দেশখালী কি সাজানো ঘটনা? সন্দেশখালী এইরকম হাজার সন্দেশখালী পশ্চিমবঙ্গে হয়ে আছে, কিন্তু আপনি কি মনে করেন সাজানো ঘটনা? তৃণমূল যেটা দাবি করছি সেটা হচ্ছে সন্দেশখালীকে যেরকম বন্ধ করতে হবে, সেই সঙ্গে হচ্ছে এই এলাকার উন্নয়ন করতে হবে। অন্যদিকে তৃণমূল কিন্তু অন্য কথা বলছে। তৃণমূল দাবি করছে সন্দেশখালী সাজানো ঘটনা, আর এই ঘটনা তাদের ভোট ব্যাংকে কোনো প্রভাব ফেলবে না। আপনাদের কাছে একেবারে সরাসরি একটি প্রশ্ন, আপনারা কি তাহলে ভোট প্রচারে উন্নয়নকে যেমন হাতিয়ার করছেন, তেমন সন্দেশখালী ইস্যু রাখবেন? সন্দেশখালী ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গে ভোট হবে ভারত সরকারের, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দামোদর দাস উন্নয়ন ভার্সেস তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের সন্দেশখালীর মতো যে ঘটনা ঘটার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্নীতির প্রসঙ্গ আসে। আর এই প্রসঙ্গে আমি তৃণমূলের কাছে যাব প্রথমে, তার কারণ একাধিক মন্ত্রী, একাধিক নেতৃত্ব জেলে রয়েছে। কিভাবে জবাব দেবেন আপনারা? কিভাবে জবাব দেবেন? আপনারা জবাব দেবেন? আগামী দিনে জেলে থাকবে, প্রধানমন্ত্রী জেলে থাকবে। কিন্তু আপনাদের দলে বর্তমানে রয়েছে, আপনাদের দলের লোকেরা বর্তমানে রয়েছে, সেক্ষেত্রে চক্রান্ত কি তৃণমূল কি চক্রান্তের শিকার হয়েছে? না, একবারই না। তৃণমূলের নেতারা
যেমন চুরির সাথে যুক্ত, ঠিক তেমনি শুভেন্দু অধিকারী, যারা বিজেপির নেতা এখন শুভেন্দু অধিকারী কোনো মহাপুরুষ নয়। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাইবো, সেটা হচ্ছে এই যে একাধিক ঘটনা দুর্নীতি থেকে শুরু করে সমস্ত বিষয়, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা উন্নয়নকে সামনে রাখছেন, আপনারা সন্দেশখালীকে সামনে রাখছেন, দুর্নীতিকে সামনে রাখছেন, মানুষ কতটা আপনাদের ভরসা করতে পারবে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত ভারতবাসীর হয়ে কাজ করছে, কোনো ধর্মকে দেখে কাজ করছে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে ডেভেলপমেন্টের টাকা পশ্চিমবঙ্গে দিচ্ছে, সেই টাকা তৃণমূল কংগ্রেসের নেতারা আত্মসাৎ করছে। তৃণমূল উন্নয়নের টাকা যে টাকা কেন্দ্র পাঠাচ্ছে, সেই টাকা তৃণমূলের নেতারা আত্মসাৎ করছে। কি বলবেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের নেতারা কেন্দ্রের তরফে আসা টাকা আত্মসাৎ করছে। এরা হচ্ছে ধাপ্পাবাজ, এরা রাজ্যের হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে যাচ্ছে, সেই টাকা আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে, কেন্দ্রের টাকা আত্মসাৎ করছে তৃণমূল। বিষয়টা হচ্ছে বিজেপির দল হচ্ছে একটা ওয়াশিং মেশিন, এদের ওখানে যারা দুর্নীতি করে যাবে তারাই হচ্ছে পরিষ্কার হয়ে যায়, ফ্রেশ হয়ে যাচ্ছে। কথা বলে ইডি সিবিআই, তাহলে তৃণমূল কি একেবারে স্বচ্ছ? স্বচ্ছ, অবশ্যই স্বচ্ছ। তৃণমূল স্বচ্ছ রাজনৈতিক দল। বিজেপি ওয়াশিং মেশিন। এক মিনিট তৃণমূল দাবি করছে স্বচ্ছ রাজনৈতিক দল, বিজেপি ওয়াশিং মেশিন। কি বলবেন? যেই দলের শিক্ষা দপ্তর জেলে থাকে, শিল্পমন্ত্রী জেলে থাকে, খাদ্যমন্ত্রী জেলে থাকে, তাদের এই গোলাগুড়ি খাচ্ছে ছেড়ে আগামী দিনে মন্ত্রিসভাটা জেলে বসে। শুনলে ঘোড়াতেও হাসবে, তৃণমূল স্বচ্ছ দল এটা শুনলে ঘোড়াতেও হাসবে, কারণ স্বচ্ছতা বলে কিছু নেই। একেবারে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগ, ভাস্তা অভিষেক বিরুদ্ধে অভিযোগ, এবং যখনই সমস্যা হয় তখনই চলে যাচ্ছে দিল্লিতে। একদমই তৃণমূল যে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে, সেই স্বচ্ছতা নিয়ে একদিকে যেমন বিজেপি প্রশ্ন তুলে দিল, ঠিক তার পাশাপাশি বামেরাও কিন্তু প্রশ্ন দিল। তার কারণ এই তৃণমূলের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠেছে। আর এই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে একটি প্রশ্ন, ভোট চাইতে গিয়ে এই সমস্ত যে ঘটনাগুলি ঘটে গেছে সাম্প্রতিককালে, এইগুলি নিয়ে কতটা বিপাকে আপনাদের পড়তে হবে? আমাদের কোনো বিপাক নেই। 6 মাস আগে বিধানসভা উপনির্বাচন হয়েছে, বাংলার মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে। গোটা দেশের ভোট, এটা গোটা দেশের ভোট। বিজেপি বলছে তৃণমূল আঞ্চলিক দল, তাহলে সেক্ষেত্রে শুধু বাংলার কথা বলে কি হবে? গোটা দেশের আবাজ বছরে 2 কোটি বেকারের চাকরি দিবে, হয়নি। 15 লক্ষ টাকা করে দিবে, ঢোকেনি। এদিকে প্যান কার্ডের নাম করে অমুকে লিঙ্ক করে হাজার হাজার কোটি টাকা লুটসাট করে নিয়েছে। একটি প্রশ্ন তোমার কাছে, এই যে তৃণমূল দাবি করছে সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, আরো একাধিক প্রকল্প, এইগুলি কতটা সাধারণ মানুষের জন্য মানে ভালো বলা যেতে পারে, হিতকর বলা যেতে? দেখুন, এগুলো লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, এগুলো বাদ দিন। সব থেকে বড় প্রকল্প যেটা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস চালু করেছে, সেটা হচ্ছে ছাপ্পাশ্রী প্রকল্প আর লুটে খাওয়া প্রকল্প। বামেরা যেটা বলছে যে ছাপ্পাশ্রী এখানে নতুন করে তৃণমূল তৈরি করেছে, তার পাশে লুটে খাওয়ার শিল্প চালু করেছে। তাহলে লুটে খাওয়ার শিল্প মানে কি? কাটমানির কংগ্রেস মানে হচ্ছে লুটে খাওয়ার শিল্প, তৃণমূল কংগ্রেস মানে চোর, তৃণমূল কংগ্রেস মানে অসহায় গরিব মানুষের টাকা লুট করা। আপনাদের কাছে বিজেপির নেতারা আছে, এখানে বিজেপির যত নেতা আছে, তাদের বাড়িতে যদি লক্ষ্মীর ভান্ডার না যায়, ওরা বুকের পাটা হাত দিয়ে কথা বলুক তো, সবার বাড়িতে একটি প্রশ্ন তাহলে আপনার কাছে একটি প্রশ্ন আপনার কাছে, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী কি সন্দেশখালীর ঘটনা চাপা দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই চাপা দিতে পারবে। এই প্রশ্নে একেবারে বিজেপির কাছে একটি প্রশ্ন, তৃণমূল যেটা বলছে সন্দেশখালীর ঘটনা ধামা চাপা দিতে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী যথেষ্ট। কি বলবেন? দেখুন, কথা হচ্ছে কি, আজকে যেভাবে মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টোপ দিয়ে আজকে রাত 12টার পর পিঠে বানানোর জন্য নিয়ে গিয়ে ছেলে খেলা করছে তৃণমূলীরা, আজকে কাটমানি শব্দটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম বলেছিলেন। তারপর মানুষ সবটা দেখছে, মানুষ সবটা বুঝছে, এবং যারা বলছে সন্দেশখালীর কথা, তারা ভুলে যাচ্ছে যে তারাও গরিব মানুষের উপরে গাড়ি চালিয়ে দেয় খেড়িতে। উত্তরপ্রদেশে সে ঘটনাও আছে। বিভিন্ন প্রান্তে কানাঘুষো শোনা যাচ্ছে, বামেরা এখানে একেবারে অপ্রাসঙ্গিক, দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলবেন তাহলে? দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে এত বড় ব্রিগেড হলো কি করে? একটা যুব সংগঠনের নেতৃত্বে যে ব্রিগেড হয়েছে, সেই ব্রিগেডের রেকর্ড নরেন্দ্র মোদীও ভাঙতে পারেনি। তার লোকসভা নির্বাচনে কোনো ছাপ রাখতে পারবে? বিষয়টা হচ্ছে সিপিএম যদি বিজেপিকে সমর্থন না করে, ভিতরে যদি সিপিএম এর ভোটগুলো বিজেপিতে না যায়, গোহারা এবার বিজেপি হারবে। আর তৃণমূল তাহলে কিভাবে জিতবে? তৃণমূল কার ভোট ব্যাংকের উপর
ব্যবহার করছে। তৃণমূলের 2014 সনেও যা ভোটের পার্সেন্টেজ ছিল 2019-এও তাই পার্সেন্টেজ আছে, উপনির্বাচনও তাই পার্সেন্টেজ আছে, ঠিক আছে। কিন্তু শুরুতে যেটা বামেদের ঘরে আপনারা যখন প্রাসঙ্গিক হয়েছিলেন সে সময় বামেদের ভোট আপনাদের দখলে নিয়ে তো আপনারা এসেছিলেন। না, অবশ্যই যারা তৃণমূল কংগ্রেসে আসছে তারা তৃণমূল কংগ্রেসে আছে, কিন্তু ভিতরে ভিতরে যারা সিপিএম থেকে বিজেপিতে ভোটটা দিয়েছে তারা আস্তে আস্তে বুঝতে পেরেছে যে বিজেপি একটা সাম্প্রদায়িক দল। বামেদের কিছু ভোট যেটা বিজেপিতে চলে গিয়েছিল তাদের মধ্যে থেকে কিছুটা এবার তৃণমূলের দিকে ঘুরে আসছে, সেটা তৃণমূল দাবি করছে। অন্যদিকে বামেরা দাবি করছে তারা নিজেদের জমি শক্ত করতে শুরু করেছে, বিজেপি দাবি করছে তারা যে পদ্ম ফুটিয়েছে সেই পদ্ম আরো বিকশিত হচ্ছে। এবার সর্বোপরি আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে একবার করে যাব এবং একটি ছোট্ট প্রশ্ন রাখতে চাইব আপনাদের থেকে। প্রথম শুরু করছি, প্রথম প্রশ্ন বা সর্বশেষ প্রশ্ন বলতে পারেন এক্ষেত্রে, সেটা হচ্ছে যে মূল প্রতিপক্ষ আপনাদের এই লোকসভা কেন্দ্রে মূল প্রতিপক্ষ কে? মূল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, আর হচ্ছে এখানে সারা ভারতবর্ষে ইন্ডিয়া জোটের পিন্ডি চটকে গেছে। উত্তরবঙ্গের মধ্যে 8-8টি সিট আছে, তার বাম নোটার সাথে কম্পিটিশন হবে বামের। আর তৃণমূল কংগ্রেসকে গতবার 1,84,000 ভোটে জলপাইগুড়িতে হারিয়েছিলাম, এই বছরে 4 লাখ ভোটে হারাবো। এবার একটু বামেদের কাছে যাওয়ার চেষ্টা করব। আপনার কাছে একদম সরাসরি প্রশ্ন, আপনাদের এই লোকসভা কেন্দ্রে মূল প্রতিপক্ষ হিসেবে কাকে ধরছেন আপনারা? আমরা মনে করি যে তৃণমূলের সাথেই আমাদের হচ্ছে কম্পিটিশন। বিজেপি তো দাবি করছে আপনাদের লোনটার সাথে লড়াই হবে। আরে বিজেপির কথা কি বলবেন, 98 সালে মমতা ব্যানার্জির পায়ের কাছে বসে থাকতো। আপনারা ঘুরে দাঁড়াবেন, তাহলে আপনারা ঘুরে দাঁড়াবেন? অবশ্যই আমরা দাঁড়াবো। সাধারণ মানুষ, শ্রমিক, কৃষকের ভোটে পশ্চিমবাংলায় আবার তৃণমূল সিপিএম ঘুরে দাঁড়াবে। এবারে তৃণমূলের কাছে যাব, আপনারা কাকে ফ্যাক্টর মনে করছেন এই লোকসভা নির্বাচনে? বিষয়টা হচ্ছে 5 বছর জয়ন্ত রায় এখানে কোনো উন্নয়ন বলে কিছু করেনি। মানুষ আওতা বিজেপি দল বুঝে গেছে। সিপিএম এর ভোটটা কিছুটা ভোট তৃণমূলের বাক্সে আসবে, কিছুটা আবার সিপিএম এর দিকে ব্যাক করবে। এখানে প্রতিদ্বন্দ্বী যদি হয় আমাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে সিপিএমই উঠে আসছে, বিজেপি এখানে ফ্যাক্টর হবে না। বিজেপি কোনো ফ্যাক্টর না, সিপিএম কে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। যেই তৃণমূল কংগ্রেস এই সিপিএম কে বা বামেদেরকে একবার হারিয়ে তারা ক্ষমতা দখল করেছিল, আর যেই বামেরা এখন অপ্রাসঙ্গিক তারা নাকি তৃণমূলের প্রতিদ্বন্দ্বী। তৃণমূল কংগ্রেস তো বলবেই, কারণ তৃণমূল কংগ্রেস আর সিপিএম ঠিক করুক দ্বিতীয় তৃতীয় কে হবে। আমরা তো প্রথমেই হব, এই বছর মানুষের বিপুল আশীর্বাদ নিয়ে গতবারের আমরা ব্যবধানকে আরো বাড়িয়ে নেব। প্রত্যেকটি রাজনৈতিক দলের কথা আমরা শুনলাম, এক একটি রাজনৈতিক দল তাদের নিজেদের মতন করে মত প্রকাশ করছেন। শুরুতেই যদি বলা যায় বামেদের কথা, যারা এই মুহূর্তে এই লোকসভা কেন্দ্রে বলা বাহুল্য একেবারে ক্ষয়িষ্ণু হয়ে দাঁড়িয়েছে, তারাও কিন্তু আশার আলো দেখছে, তারাও বুক বাঁধতে শুরু করেছে এই 24-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে। তারা দাবি করছে তারা আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। শেষ মুহূর্তে কি হয় সেটা কিন্তু ব্যালট বাক্সেই স্পষ্ট হবে, তার কারণ সাধারণ মানুষ, জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মানুষ ব্যালট বাক্সে তাদের মত প্রকাশ করবেন। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তাই রিপোর্ট, ক্যালকাটা নিউজ। নমস্কার, আপনারা দেখছেন ক্যালকাটা নিউজ। আর এই মুহূর্তে মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে আমরা হাজির হয়ে গেছি একেবারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে। বলে রাখা বাহুল্য এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র একদা বামেদের গড় ছিল, তারপর আচমকাই পালাবদল হলো এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র। বামেদের হাত থেকে এই লোকসভা কেন্দ্র চলে যায় তৃণমূলের হাতে, তবে সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী অবশ্য হয়নি। তৃণমূলের হাত থেকে আবার এই লোকসভা কেন্দ্র ফসকে যায়, আর সে সময় অর্থাৎ সর্বশেষ যে লোকসভা নির্বাচন হয়েছিল 19-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্র অর্থাৎ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দখলে যায় বিজেপি। কি এমন পরিস্থিতি হলো যে বামেদের গড় একেবারে তাদের হাতছাড়া হয়ে গেল, তারা আর ঘুরে দাঁড়াতে পারলো না। বলা বাহুল্য একেবারে মেরুদণ্ড ভেঙে গেল। যেই তৃণমূল প্রথম কোপ বসালো তারপর থেকে বামেরা এই লোকসভা কেন্দ্রে আর ঘুরে দাঁড়াতে পারল না। অনেকে এই বিভিন্ন জায়গায় বলেন, বলা বাহুল্য কানাঘুষা শোনা যায় এই লোকসভা কেন্দ্রের যে বামেরা একদা সর্বশক্তিমান ছিল সেই বামেদের নাকি আজকাল দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর সেক্ষেত্রে এই মাঠে ময়দানের মহাযুদ্ধে অর্থাৎ 24-এর দিল্লি কার দখলে থাকবে সেই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা একেবারে মাঠে ময়দানের মহাযুদ্ধের শুরুতেই চলে যাবো একেবারে বামেদের কাছে।
তার কারণ কি অবক্ষয় হয়েছিল তাদের, কি কারণে মানুষ তাদের পাশে থাকলো না, মানুষ তাদের মাথার ওপর থেকে আশীর্বাদের হাত সরিয়ে নিল, সেই সমস্ত বিষয় একটু আমি জানার চেষ্টা করব একেবারে সরাসরি বামেদের থেকে। তবে শুরুতেই আমি প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই যারা রয়েছেন তৃণমূলের তরফ থেকে, তৃণমূলের তরফে যারা রয়েছেন, আমরা পরিচয় করব একটু বামেদের সঙ্গে। তার কারণ এই বামেদের সঙ্গে পরিচয় না করলেই নয়, কারণ এই বামেরা একসময় এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র দাপিয়ে বেরিয়েছে বলা বাহুল্য। তবে আজ তারা একেবারে ক্ষয়িষ্ণু। বামেদের তরফ থেকে আজ যারা রয়েছেন, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। শেষ লোকসভা নির্বাচনে তৃণমূলের হাত থেকে এই লোকসভা কেন্দ্রটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। এবার বিজেপি মানুষের মন কতটা জয় করে আগামীর পথ কতটা সুগম করতে পারে সেটা কিন্তু দেখার। সেক্ষেত্রে আমরা বিজেপির সঙ্গেও আলোচনাতে যাব। তবে বিজেপির তরফে আজ যারা এই মাঠে ময়দানে মহাযুদ্ধে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে নেওয়ার পালা। বলা বাহুল্য যে এই যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। উত্তরের একেবারে বলা বাহুল্য প্রত্যন্ত এলাকা, এই এলাকায় বিস্তীর্ণ চা বলয় রয়েছে। সেই চা বলয়ের মানুষ কেমন রয়েছে সেই মাঠে ময়দানের মহাযুদ্ধের মাধ্যম থেকেই আমরা খোঁজ করার চেষ্টা করব। তবে তার আগে একেবারে সরাসরি চলে যাব একটু বামেদের কাছে, কারণ এই বামেরা নাকি ক্ষয়িষ্ণু। একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাইবো যে কি এমন হলো যে বামেদের হাত থেকে এই লোকসভা কেন্দ্রটি একবার চলে গেল আর বামেরা ফিরে পেল না, কি এমন হলো? 34 বছরে একটানা শাসনে মানুষের মধ্যে একটা, আমাদের প্রতি মানুষের একটা বীতশ্রদ্ধতা তৈরি হয়েছিল। মানে বীতশ্রদ্ধতা তৈরি হয়েছে এটা আপনারা স্বীকার করছেন, মানে আপনাদের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। আস্থা হারিয়ে ফেলেছিল, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই, এবং সেখান থেকেই হচ্ছিল আমাদের পরাজয়টা ঘটে। একদম। তাহলে কি মানে মনে করছেন যে বামেদের উপর বীতশ্রদ্ধা হওয়াতেই আপনাদের মানে ওপর মানুষ সদয় হলো? হ্যাঁ, অবশ্যই আমাদের উপরে, আমাদের দলের উপর এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে মানুষ আমাদের দিকে, নেতৃত্বরা কেউ তৃণমূল কংগ্রেসে না আসলেও এলাকার মানুষ এবং গরিব মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছিল দেখেই তৃণমূল। তাহলে বামেদের ওপর বীতশ্রদ্ধ হয়ে আপনাদের দিকে আশীর্বাদের হাত বাড়ালো। তাহলে তারপরে কি এমন হলো যে 19-এর লোকসভা নির্বাচনে আপনাদের ওপর থেকে আশীর্বাদের হাত তুলে বিজেপির দিকে পাশে চলে গেল? বিষয়টা হচ্ছে 2014 সনে যে ভোটের সংখ্যা সিপিএমের ছিল, 2019-এ সেই সংখ্যাটা ধরে রাখতে পারেনি। কিছু ভাগ মানুষ, সিপিএমের মানুষ বিজেপিতে যোগদান করার পরিপ্রেক্ষিতেই এখানে আমাদের ভোট ব্যাংকটাও কি শিফট হয়ে গেছে? ভোট ব্যাংক অবশ্যই আজকে যারা বিজেপির এখানে নেতৃত্বরা আছে তারা অনেকেই সেই সময় বামফ্রন্টের সঙ্গে যুক্ত ছিল, এখন তারা বিজেপির নেতাও হয়েছে। একটি বিষয় জানতে চাইবো যে তাহলে এখানে কি বামেরা যেমন ক্ষয়িষ্ণু অনেকেই বলছে, তাহলে তৃণমূলও কি ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে এখানে? একদম তৃণমূল ক্ষয়িষ্ণু হয়ে গেছে, কারণ 34 বছর বাম শাসনে পশ্চিমবঙ্গ শ্মশান বদ্ধভূমিতে পরিণত হয়েছে। মমতা ব্যানার্জি মিথ্যাচার করে ক্ষমতায় এসেছিলেন, তিনি নাকি বলে বছরে 2 লক্ষ চাকরি দেবেন, নানা ধরনের ফন্দি ফিকির করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু সাধারণ মানুষের কোনো হাল বদল হয়নি। তাই সাধারণ মানুষ আজকে তৃণমূলকেও প্রত্যাখ্যান করেছে। তৃণমূলের ওপর থেকেও মানুষ আস্থা হারিয়েছেন, সেই আস্থা তৃণমূল আবার ফিরে পাবেন কিনা সেটা আমি একটু জানার চেষ্টা করি। শুরুতেই একটি বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখবো, আপনারা যে আস্থা পেয়েছিলেন একবার, সেই আস্থা কি আবার ফিরে পাবেন, কি মনে করছেন? ঘটনা হচ্ছে এরা ক্ষমতায় এসেই ধর্মের তাস খেলে দিয়েছে একটা, আর হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিয়েছেন। এবং আমরা দেখেছি মামন্টি মানুষের সরকার বাংলায় ক্ষমতায় আসবার পর কোনো রাজনৈতিক রং না দেখে বাংলার মানুষের জন্য তিনি উন্নয়ন করে গেছেন। যারা ক্ষয়িষ্ণু বামেরা, যাদের ওপর থেকে মানুষ একসময় আস্থা হারিয়েছে এই লোকসভা নির্বাচনে, তারা কি বলছে এই লোকসভা কেন্দ্রে কতটা উন্নয়ন হয়েছে? আমাদের এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রকে হিসাব করে যদি ধরেন, তাহলে পরে লোকসভা কেন্দ্রে যে উন্নয়নের কথা বলছে, উন্নয়ন হয়েছে, নেতাদের উন্নয়ন হয়েছে। যাদের হলো সাইকেল ছিল তাদের গাড়ি হয়েছে, বড় বড় বাড়ি হয়েছে, প্রচুর অর্থের মালিক হয়েছে। উন্নয়ন নেতাদের হয়েছে, নেতাদের উন্নয়ন হয়েছে, মানুষের উন্নয়ন হয়নি। তবে বিজেপি কি বলছে সেটা আমরা জানার চেষ্টা করব। তার কারণ এই যে 19-এর লোকসভা নির্বাচন হয়েছিল, সেই লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি এই লোকসভা কেন্দ্রে পদ্ম ফোটাতে পেরেছিল। একটি বিষয়ে আপনার কাছে আমি আবার আসতে চাইবো, সেটা হচ্ছে যে এখানে মানুষের উন্নয়ন কতটা হয়েছে। কারণ যেটা অভিযোগ আসছে, সে
নেতাদের উন্নয়ন হয়েছে, আপনি কি বলেন কতটা উন্নয়ন হয়েছে? মানুষের উন্নয়ন যদি তৃণমূল কংগ্রেস করতো তাহলে তো 2019 সালে তৃণমূল কংগ্রেস এই লোকসভা আসনে হাঁটতো না। আসলে তৃণমূল কংগ্রেস যে উন্নয়নের কথা বলছে, বুলি আওড়াচ্ছে, আজকে তৃণমূলের নেতারা সমস্ত দিক থেকে মানুষের টাকা, উন্নয়নের টাকা তছরূপ করছে, চুরি করছে, এবং সন্দেশখালী থেকে শুরু করে সমস্ত জায়গায় শেখ শাহজাহানের ভাইরা ধূপগুড়ির বাজারেও দেখা যাচ্ছে, যার প্রতিফলন জলপাইগুড়ি লোকসভাতে 2019 সালে হেরেছে। আগামী দিনে 2024 সালের লোকসভা ভোটে বিপুল ভোটে জিতবে। একদমই পদ্ম যেভাবে ফোটা শুরু করেছে সেই পদ্ম আরো বিকশিত হবে, আরো ছড়িয়ে যাবে দিকে দিকে, এমনটাই কিন্তু বিজেপির নেতৃত্বরা দাবি করছেন। অন্যদিকে আরো একটি বিষয় যেটি আছে তা হলো দুর্নীতির প্রসঙ্গ। আর এই দুর্নীতির প্রসঙ্গ মাঠে ময়দানের মহাযুদ্ধে কিন্তু উঠে এসেছে। আমি একেবারে সরাসরি তৃণমূলের কাছে যাব, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাইব, দুর্নীতির প্রসঙ্গে আপনি কি বলবেন? মানে একজন তৃণমূল নেতৃত্ব হিসেবে দুর্নীতি বিষয়ে আপনি কি বলবেন? বিষয়টা হচ্ছে বিজেপি 42টা আসনের মধ্যে 20টা আসনের প্রার্থী ঘোষণা করলো। জলপাইগুড়ির সিটটায় কেন বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করতে পারলো না, এটা একটা বিষয়। তাহলে কি জয়ন্ত রায় দুর্নীতির সঙ্গে যুক্ত? পাশের সিট আলিপুরদুয়ার, যেখানে মনোজ টিক্কাকে প্রার্থী করেছে, জন্মাল্লাকে একজন মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, তাকে সরিয়ে দিয়ে এখন মনোজ টিক্কাকে এখন ওখানকার। আপনারা কি বলবেন এই যে দুর্নীতির বিষয়ে আপনাদের মুখ থেকেই প্রথম উঠলো এই লোকসভা কেন্দ্রে, কি বলবেন? তৃণমূল কি বলবেন? তৃণমূল আর কি বলবে, 42টা সিটে ঘোষণা করেছে তো ভারতীয় জনতা পার্টি। একটা ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে রয়েছে, তৃণমূল একটা আঞ্চলিক দল, আর ভারতীয় জনতা পার্টি যে ক্যান্ডিডেট তৃণমূল আঞ্চলিক দল। একদম এই প্রশ্নে আমি তৃণমূলের কাছে ফিরে যাব, তবে আমি একটু সিপিএম এর কাছে অর্থাৎ বামেদের কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। আপনাদের কাছে আমি একটু আসছি, বিষয় হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি বিষয়ে কি বলবেন? এই যে তৃণমূল বিজেপির বক্তব্য তো শুনলেন। প্রথমত হচ্ছে আপনি যদি দেখেন একটা ঘরে দুটো দরজা আছে, দুটো দরজায় দুটো পাহারাদার বসে আছে, এবার ভিতরটা হল ঘর, ওই দরজা দিয়ে খালি হচ্ছে একটা দরজায় তৃণমূল, একটা দরজায় বিজেপি। জন্ম তো দুটার একখান থেকে, নাগপুর থেকে। আমি এই দুর্নীতির প্রসঙ্গ থেকে সরে আবার একটি অন্য নতুন একটি প্রসঙ্গে আসব, সেটা হচ্ছে সন্দেশখালীর প্রসঙ্গ। সন্দেশখালীর প্রসঙ্গ কেন? তার কারণ এই লোকসভা কেন্দ্রে এই সন্দেশখালীর ঘটনা কতটা এফেক্ট ফেলবে সেটা একটু জানার চেষ্টা করবো। আমি শুরুতে একটু বিজেপির কাছে যাওয়ার চেষ্টা করব। একটি প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাইবো, সেটা হচ্ছে গঙ্গা পার করে এই উত্তরের এই আবহাওয়ার সঙ্গে কি এই যে সন্দেশখালীর ঘটনা কতটা প্রভাব ফেলতে পেরেছে? কি মনে করছেন তৃণমূলের কতটা চাপ বাড়বে এই সন্দেশখালীর ঘটনায়? আজকে শুধু সন্দেশখালী নয়, এমনকি কুচবিহার ডিস্ট্রিক্ট, সেখানেও গিয়েও রাতের বেলায় মহিলাদেরকে বলছে পিঠে বানাতে হবে। আর এই যে ঘটনা শুধু পশ্চিম, মানে বলতে চাইছেন সন্দেশখালী শুধুমাত্র ওই একটি নয়, আরো অনেক জায়গা রয়ে গেছে। তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে যে সন্দেশখালী এখন দিকে দিকে, আর সেক্ষেত্রে সাধারণ মানুষ একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। এই যে সন্দেশখালীর ঘটনা কতটা প্রভাব ফেলবে আপনাদের ভোট ব্যাংকের উপরে? বিষয়টা হচ্ছে সন্দেশখালী তৃণমূলের এটা ভোট ব্যাংকে কোনো প্রভাবই ফেলবে না। একটা কথা বলছি, যারা সর্বভারতীয় দল বলে, মণিপুরে যে ঘটনাটা ঘটছে সেটা কি সেখানকার রাজ্য সরকারটাকে সেটা জানতে হবে, ঠিক আছে? এবং কিন্তু বাংলার কথা যদি বলি, আমরা এই লোকসভা কেন্দ্রের কথা যদি বলি, তাহলে একদম সোজা সাপটা উত্তর মানে আপনার থেকে চাইবো, সেটা হচ্ছে সন্দেশখালীর ঘটনা এই লোকসভা কেন্দ্রে কতটা প্রভাব ফেলবে? কোনো প্রভাব ফেলবে না। এবার তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে, এটুকু আপনাদের আছে। তৃণমূল জয়যুক্ত হবে, অর্থাৎ যেই আসন একবার তৃণমূল দখল করেছিল, বামেদের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল, সেই আসন আবার তৃণমূল জয় পাওয়ার আশা রাখছে। আপনারা কি বলবেন? আপনারা আপনাদের হারানো জমি ফিরে পাওয়ার আশা রাখছেন? দেখুন, হারানো জমি ফিরে পাবো কি পাবো না সেটা হচ্ছে পশ্চিমবাংলার জনগণ ঠিক করবে। তার আগে পশ্চিমবাংলার জনগণ ভালোভাবে দেখতে পাচ্ছে যে কেন্দ্রে মোদী সরকার যেরকম দুর্নীতি করছে, ঠিক একইভাবে যেমন যমুনার পাড়ের দাদা দিল্লিতে, গঙ্গার পাড়ের দিদি কলকাতাতে, এই দুজনেই মিলে যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে তোষণের রাজনীতি করছে পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী। এদিকে একেবারে যে বিষয়টি দেখা যাচ্ছে সেটা হচ্ছে বামেদের এই লোকসভা কেন্দ্র পুনরুদ্ধারে কোনো রকম চিন্তা ভাবনা নেই। তারা শুধুমাত্র এখন তৃণমূল এবং বিজেপিকে নিয়ে উঠে পড়ে লেগেছে। কিন্তু এই লোকসভা কেন্দ্র কিভাবে পুনরুদ্ধার করা যায় সেটা নিয়ে একেবারে কিছু দেখা যাচ্ছে না। আমি আবারও যাওয়ার চেষ্টা করব, আমি বামেদের কাছেই আবার যাওয়ার চেষ্টা করবো। আপনার কাছে একটি প্রশ্ন, একদম সরাসরি প্রশ্ন, এই লোকসভা কেন্দ্র পুনরুদ্ধারে কতটা মরিয়া প্রচেষ্টা রয়েছে আপনাদের? কারণ তৃণমূল বলছে এই জমি তারা আবার ফিরে পেতে যেতে, আপনারা কি বলবেন? পশ্চিমবাংলায় হচ্ছে কৃষক শ্রমিকের যে অধিকার, সেই অধিকার এই সময়কালের মধ্যে খর্বিত হয়েছে। পাশাপাশি যদি দেখেন তাহলে পরে যেভাবে মানুষের উপর অত্যাচার হয়েছে, যেভাবে করের বোঝা,
যেভাবে ট্যাক্সের বোঝা, যেভাবে হচ্ছে হলো আপনার সিএএ হয়ে গেল, এই সমস্ত ঘটনা যেমন ঘটছে, সবটা মিলিয়ে মানুষের ভাবনা চিন্তার পরিবর্তন ঘটবে। লাল ঝান্ডা কি ঘুরে দাঁড়াতে পারবে? এই মাটি কি তারা আবার ফিরে পাবে? অপ্রাসঙ্গিক একটা দলকে নিয়ে আলোচনার কোনো বিষয়বস্তু নেই, যেটা ভারতবর্ষের পার্টি না তাকে নিয়ে আলোচনা কি আছে। যেই সিপিএম বলতো যে গলি গলি মে শোর হে, রাজীব গান্ধী চোর হে, তার সাথে জোট করেছে এরা। বামফ্রন্ট যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা অপ্রাসঙ্গিক দলে পরিণত হয়েছে, তার উদাহরণ বামফ্রন্টের আগামী দিনে জলপাইগুড়ি লোকসভা সিটে বামফ্রন্ট নোটার সাথে কম্পিটিশন করবে। বামেরা এই লোকসভা কেন্দ্রে একেবারে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। অন্যদিকে তৃণমূলের ওপর থেকেও আশীর্বাদের হাত সরিয়ে নিয়েছে সাধারণ মানুষ। বিজেপি দাবি করছে যেভাবে পদ্ম ফোটা শুরু করেছে সেই পদ্ম দিকে দিকে ছড়িয়ে পড়বে। তবে কতটা কি প্রভাব পড়বে, কে কতটা এগিয়ে থাকবে, সেটা কিন্তু ব্যালট বাক্সেই পরিষ্কার হবে। সার্বিক সমস্ত বিষয়ে আমরা নজর রাখবো, তবে তার আগে কি ছোট্ট বিজ্ঞাপন বিরতি।